হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং গুছিয়ে তুমি তোমার পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। আজকে অনেকদিন বাদে আবার একটা অ্যানালিসিসের ক্লাস করাচ্ছি। আজকের এই এক্সাম অ্যানালিসিসের ক্লাসে আমরা 12ই সেপ্টেম্বরের সমস্ত শিফটের কোশ্চেনগুলো আজকের ক্লাসে আমরা সলভ করব। তার আগে বলে দিই, যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ এখানে প্রতিনিয়ত হাই কোয়ালিটির জেনারেল সায়েন্সের ক্লাস সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমাদের জন্য প্রোভাইড করা হয়। এছাড়া যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাদের বলবো, ডিপি একাডেমি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক আজকের ক্লাস। দেখো কি কোশ্চেন এসেছে ফার্স্ট শিফটে। ফার্স্ট শিফটের কোশ্চেনে দেখো প্রথমেই দিয়েছে, বোরাক্স উৎপাদনে নিম্নলিখিতগুলির মধ্যে কোন যৌগটি ব্যবহার করা হয়। তাহলে বোরাক্স এটা উৎপাদনের জন্য যে পদার্থটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে কাপড় কাচার সোডা, যেটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। তাহলে সোডিয়াম কার্বনেটকে ইউজ করা হয়ে থাকে কি বোরাক্স তৈরি উৎপাদনের ক্ষেত্রে, সেটা হচ্ছে কাপড় কাচা সোডা। এই জন্য বলবো কাপড় কাচা সোডা, খাওয়ার সোডা, এই সমস্ত যে ব্যবহারগুলো আছে এইগুলোর ওপর থেকে কিন্তু কোশ্চেন বারবার রিপিট হচ্ছে, সেই জন্য কিন্তু এদের ব্যবহারগুলো খুব ভালো করে পড়ো। ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপরে ওদিকে প্লাস্টার অফ প্যারিস আছে, ঠিক আছে। এই জাতীয় যে জিনিসগুলো রয়েছে এগুলোর উৎপাদন এবং এদের ব্যবহার কি আছে সেই জাতীয় জিনিসগুলো খুব ভালো করে পড়ো, কারণ এগুলোর ওপর থেকে কিন্তু কোশ্চেন বারবার রিপিট হচ্ছে। নেক্সট কোশ্চেন, কোন পদ্ধতিতে এইচআইভি ভাইরাস ছড়িয়ে পড়ে বলে ওখানে 4টে পদ্ধতি দেওয়া ছিল, তার মধ্যে যতটুকু আমি জানতে পেরেছি সেই দুটো আমি লিখছি, যে এই দুটো পদ্ধতি ছিল। এবার ওখানে অপশন এ বি করে দিয়েছিল, এ বি উভয় এরকম ভাবে দেওয়া ছিল কিনা জানি না, তবে এক্ষেত্রে তোমরা জেনে রাখো যে যে পদ্ধতিতে এইচআইভি ভাইরাস ছড়িয়ে পড়ে তার মধ্যে রয়েছে অসুরক্ষিত যৌন মিলন এবং রক্ত সঞ্চালনের মাধ্যমে। এছাড়া মায়ের থেকে শিশুর শরীরে এই ভাইরাস কিন্তু ছড়িয়ে পড়তে পারে। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোন সূত্রটি উৎপন্ন তাপের সঠিক সূত্র। এটা প্রায় ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন শিফটে কিন্তু এই প্রশ্নটা আসছে, এটা একটা কমন কোশ্চেন হয়ে গেছে। এইটা ওদিকে আছে ওহমের লয়ের যে সূত্রটা সেটা, আর রেজিস্ট্যান্সের যে সূত্রটা, এই তিনটে সূত্র কিন্তু ইলেকট্রিসিটি থেকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে বিভিন্ন রকম ভাবে ফর্মুলা লিখে। তো এক্ষেত্রে মনে রাখবে যে তাপের এই সূত্রটার ক্ষেত্রে সঠিক সূত্র যেটা দেয়া ছিল সেটা H = I² RT। ওখানে বিভিন্ন রকম ভাবে হয়তো দেয়া ছিল, যেমন দেয়া থাকতে পারে H = IR²T, H = IRT², এইভাবে কিন্তু দেয়া থাকতে পারে, বা এরকম ভাবেও দেয়া থাকতে পারে H = I²R/T। এরকম ভ্যারাইটিস ভাবে দেওয়া থাকতে পারে, সঠিকটা জেনে রাখতে হবে। এবং এটার কিন্তু অনেকগুলো ফর্ম হয়, সেই ফর্মগুলো প্রত্যেকটা কিন্তু জেনে রাখবে। নিম্নলিখিত বছরগুলির মধ্যে কবে মেন্ডেলিভ পর্যায় সারণী তৈরি করেন। ইতিহাসের মতন এবার সাল জিজ্ঞাসা করাও শুরু করে দিয়েছে, তাই জন্য বলবো পর্যায় সারণী পড়ার ক্ষেত্রে অবশ্যই সালগুলো কিন্তু পড়ে নেবে। ডোবেরিনার কবে করলো, নিউল্যান্ড কবে করলো, মেন্ডেলিভ কবে করলো, তারপরে মোজলে কবে দিল, এই বিষয়গুলো কিন্তু সাল ওয়াইজ পড়ে রাখবে। এবং এর পাশাপাশি ওদিকে হচ্ছে মেন্ডেল যে মটর গাছের পরীক্ষা করেছিল সেটা কোন সময় করেছে, ঠিক আছে। এই জাতীয় যে সালগুলো আছে এই সালগুলোকে একটু ভালো করে পড়বে, কারণ এগুলো কিন্তু ডাইরেক্ট জানতে চাইছে, এটা যেমন চেয়েছে 12 সেপ্টেম্বরের ফার্স্ট শিফটে। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1872 সালে। বলছে উদ্ভিদ দেহে যে পদ্ধতিতে খাদ্য এবং খনিজ পদার্থ পরিবাহিত হয় তাকে কি বলা হয়। তাহলে উদ্ভিদের পাতায় যে খাদ্য উৎপন্ন হলো এবং মূল দ্বারা যে খনিজ পদার্থ শোষণ করছে, এগুলোর উদ্ভিদের শরীরের যে পরিবহন হচ্ছে সেই পরিবহনের পদ্ধতিটাকে কি বলা হয়, এই পদ্ধতিটাকে বলা হয় ট্রান্সলোকেশন। নেক্সট কোশ্চেন, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব হয় সর্বদা কি। তাহলে একটা অবতল দর্পণ, সে অবতল দর্পণ হোক অবতল লেন্স হোক, অবতল মানেই কি হয়, নেগেটিভ হয়, অর্থাৎ অবতল দর্পণ এবং অবতল লেন্স সকলের ক্ষেত্রেই ফোকাস দূরত্ব কি হবে, ঋণাত্মক হবে, আর উত্তল বললে সেটা পজিটিভ হবে। একটি দর্পণের ড্যাশ ও ড্যাশের মধ্যেকার দূরত্বকে ফোকাস দৈর্ঘ্য বলা হয়। তাহলে একটা যে কোনো একটা দর্পণ নাও, এই একটা দর্পণ নিলাম, তা দর্পণের যে আমরা লিখলাম এইটা হচ্ছে ফোকাস পয়েন্ট, ঠিক, ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব তাহলে আমরা কি জানি যে মেরু বা পোল আর ফোকাস বিন্দু তাদের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলি, ফোকাস দূরত্ব বলি। তাহলে এখানে কি হয়ে যাবে উত্তর
উত্তর হবে এখানে মেরু, আর এখানে হয়ে যাবে ফোকাস। মেরু এবং ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে আমরা ফোকাস দূরত্ব বলি। বলছে নিম্নের বিক্রিয়াটি উৎপন্ন প্রধান বিক্রিয়াজাত পদার্থ কোনটি? তাহলে দেখো অপশন দেওয়া ছিল অনেকগুলোই, সেখান থেকে সঠিক যেটা সেটা আমি এখানে লিখে দিয়েছি। আগে বোঝো এখানে কি আছে, কিউপ্রাস অক্সাইড। কপার কি একটা ধাতু, আর ধাতুর অক্সাইড কি হয়, ক্ষারীয় প্রকৃতির হয়। তাহলে এটা একটা ক্ষার, তার সঙ্গে একটা অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে। তা ক্ষার এবং অ্যাসিডের বিক্রিয়া হলে কি উৎপন্ন হয়, লবণ উৎপন্ন হয়। তাহলে সেই লবণটা কি, লবণটা উৎপন্ন হচ্ছে CuCl2 এবং তার সঙ্গে জল উৎপন্ন হয়। বোঝা গেল? এটা একটা কি বিক্রিয়া যদি জানতে চাই তাহলে মনে রাখবে এটা একটা প্রশম ধরনের বিক্রিয়া। তাহলে প্রধান বিক্রিয়াজাত পদার্থ কি, CuCl2, এটা একটা উৎপন্ন হবে। বা এখানে এটা জানতে চাইতে পারে যেদের বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থটি কি হবে, তাহলে সেটা মনে রাখবে লবণ, কারণ কি হচ্ছে ক্ষার এবং অ্যাসিডের মধ্যে বিক্রিয়া হচ্ছে, তাহলে লবণ উৎপন্ন হবে। ক্লিয়ার হয়েছে? প্রশ্ন কিভাবে করতে পারে বলছে, দেখো এখানে একবার ডায়াগ্রাম বেস কোশ্চেন করে দিয়েছে। বলছে বাউম্যান ক্যাপসুল নিচের চিত্রে খুঁজে বের করো। এই চিত্রটা দিয়ে দিয়েছিল, এরকম একটা চিত্র দিয়ে দিয়েছিল নেফ্রনের, দিয়ে সেখান থেকে এরকম ভাবে মার্কিং করে দিয়েছিল ABCD করে, দিয়ে বলেছে বাউম্যান ক্যাপসুল কোনটা সেটা জানতে চেয়েছে। এখানে বলে রাখি তোমাদের NCERT বেস করে যাবতীয় ডায়াগ্রাম যেগুলো রয়েছে সেগুলোর উপর কিন্তু ডিটেলসে ক্লাস করানো রয়েছে, সেই ক্লাসটা একটু দেখে নাও, কারণ এরকম ডায়াগ্রাম বেস কোশ্চেন কিন্তু আসছে। তাহলে বাউম্যান ক্যাপসুল কোন অংশটাকে বলে, নেফ্রনের এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে আমি মার্ক করছি, এই যে অংশটা, এটাকে বলা হয় হচ্ছে বাউম্যান ক্যাপসুল। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক। এই যে ভেতরের যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে এই নালীপথটা এসে এই যে ভেতরে ঢুকে গেল, এই যে বেরোচ্ছে, এই যে ভেতরের যে অংশটা এইটা, এটাকে বলা হয় গ্লোমেরিউলাস। জি লিখে রাখলাম, এটাকে বলা হয় গ্লোমেরিউলাস। এই এ দেখছো যেটা, সেটাকে বলা হয় সংগ্রাহী নালী। ঠিক আছে, এই পয়েন্টগুলো কিন্তু এভাবে মনে রাখতে হবে। নেক্সট বলছে একই ধাতুর তৈরি সমান দৈর্ঘ্যের দুটি তার আছে, যদি প্রথম তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a হয় এবং দ্বিতীয় তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 4a হয়, আবার প্রথম তারটির রোধ যদি 0.4 ওহম হয়, তাহলে দ্বিতীয় তারটির রোধ কত হবে সেটা নির্ণয় করতে হচ্ছে। ঠিক আছে, তো রোধের ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা জানি এবং এখানে আমাদের কাজে লাগবে সেটা R = রো এল বাই হচ্ছে a, এই ফর্মুলাটাকে এখানে আমাদের কাজে লাগাতে হবে। ঠিক, প্রথম যে রোধটা বলেছে সেই রোধের ক্ষেত্রে কি হচ্ছে, R1 = বলছে রো এল ডিভাইডেড বাই a, এটা সেম প্রথম রোধের ক্ষেত্রে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে বলেছে R2 ক্ষেত্রে কি আছে, রো এল সেম আছে, কারণ একই ধাতুর তৈরি এবং একই দৈর্ঘ্যের, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বলেছে 4 গুণ হয়ে গেছে। ক্লিয়ার? এই বক্তব্য বলা আছে। এবার দু জায়গা থেকে রো এল কে আমরা যদি ইকুইভ্যালেন্ট করে দিই, তাহলে আমরা লিখতে পারি যে রো এল = R1a, আবার এখান থেকেও লিখতে পারি রো এল = R2 4a, লিখতে পারি ইনটু এটা। ঠিক আছে, এটা লিখতে পারি। দু জায়গা থেকে রো এল যদি ইকুইভ্যালেন্ট করে দিই, তাহলে R1a এটা লিখতে পারি যে 4a R2, a দুদিক থেকে বাতিল হয়ে গেল, R1 এর মান কত আছে 0.4 = 4 ইন্টু R2, 4 দিয়ে যদি এদিকে কেটে দাও তাহলে আসবে 0.1 = R2। তাহলে দ্যাট মিনস আমরা ফাইনালি পেলাম R2 = 0.1 ওহম। ক্লিয়ার কিভাবে করলাম অঙ্কটা? খুব সোজা অঙ্ক। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোন বাক্যটি সত্য। তাহলে বলছে দেখো বায়বীয় শ্বসনে উৎপন্ন শক্তির পরিমাণ আর অবায়বীয় শ্বসনে উৎপন্ন শক্তির পরিমাণের থেকে বেশি হয়। তোমাদের শ্বসনের ওপর অনেকেই আমাকে কমেন্ট করেছো যে শ্বসনের ওপর রেসপিরেটরি সিস্টেমের ওপর একটা ক্লাস করিয়ে দেওয়ার জন্য, আমি খুব তাড়াতাড়ি সেই ক্লাসটা করিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। বলছে বায়বীয় শ্বসন মানে কি, যে শ্বসনটা অক্সিজেনের উপস্থিতিতে হয়, আর অবায়বীয় মানে যেখানে অক্সিজেনের কোনো প্রয়োজন নেই। তো বায়বীয় শ্বসনে শক্তির পরিমাণ বেশি হয় অবায়বীয় শ্বসনের তুলনায়, ঠিক কথা বলছে। বলছে বায়বীয় শ্বসনে পাইরুভিক অ্যাসিড ভেঙে যায়, তো পাইরুভিক অ্যাসিড ভাঙে যেটা, সেটা হচ্ছে বায়বীয় শ্বসনের ফলে, এবং বায়বীয় শ্বসনের জন্য অক্সিজেনের প্রয়োজন হয়, এটাও ঠিক কথা বলছে। তার মানে আমরা পেলাম যে এখানে যে তিনটে বক্তব্য রয়েছে, তিনটে বক্তব্যই সঠিক।
বলছে মানুষের ক্ষেত্রে স্বাভাবিক শ্বসনের হার কত হয়। তাহলে শ্বসন থেকে কিন্তু দুটো কোশ্চেন চলে এলো। তাহলে মানুষের ক্ষেত্রে স্বাভাবিক শ্বসন হার কত হবে। তাহলে তোমাদের এখানে একটা কতগুলো ইনফরমেশন দিয়ে রাখছি, সেগুলো একটু তোমরা নোট ডাউনও করে রাখতে পারো। নিউবর্ন মানে সদ্যজাত শিশু যারা জন্মগ্রহণ করলো, তাদের ক্ষেত্রে রেসপিরেশন হার থাকে 44 রেসপিরেশন পার মিনিট। রেসপিরেশন পার মিনিট, ঠিক আছে। কাদের ক্ষেত্রে? যারা নিউবর্ন মানে সদ্যজাত যে সমস্ত বাচ্চা রয়েছে তারা। ইনফ্যান্ট যখন ইনফ্যান্ট অবস্থায় রয়েছে, যখন ভ্রূণ অবস্থায় রয়েছে, তখন সেটা হয় 20 থেকে 40 রেসপিরেশন পার মিনিট। যখন চাইল্ড অবস্থায় থাকে, বাচ্চা অবস্থায় যখন থাকে, তখন সেটা হয়ে যায় 18 থেকে 30 রেসপিরেশন পার মিনিট। আর অ্যাডাল্ট অবস্থায় যখন চলে আসে, তখন সেটা হয়ে যায় 12 থেকে 20 রেসপিরেশন পার মিনিট। এটা একটু মনে রাখার চেষ্টা করবে। এবার মানুষের ক্ষেত্রে স্বাভাবিক শ্বসন হার যখন জানতে চেয়েছে, যদি কিছু উল্লেখ না করে দেওয়া থাকে, তাহলে আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটাকেই নেব, অর্থাৎ 12 থেকে 20 রেসপিরেশন পার মিনিট। নেক্সট বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোন বাক্যটি সঠিক। বলে এরকম 4টে বাক্য দেওয়া ছিল, লাস্টের বাক্যটা জানি না, 3টে জানি, 3টে দিয়েছি। বলছে চুম্বক বলরেখাগুলি চুম্বকের বাইরে একে অপরকে ছেদ করে। তাহলে এটা নিশ্চয়ই সঠিক নয়। আমরা জানি কি চুম্বক বলরেখাগুলো কখনোই একে অপরকে ছেদ করে না, তাহলে এই বাক্যটা ঠিক নয়। আমাদের সঠিকটা নির্ণয় করতে দিয়েছে। বলছে চুম্বকের বাইরে চুম্বক বলরেখাগুলি অভিমুখ হয় উত্তর থেকে দক্ষিণ দিকে। ঠিক কথা বলছে। চুম্বক বলরেখা মনে করো যে চুম্বকের বাইরে যখন যাচ্ছে তখন কি উত্তর দিক থেকে বেরিয়ে দক্ষিণ দিকে যাচ্ছে, আর চুম্বকের ভেতরে যখন যায় তখন দক্ষিণ থেকে উত্তর দিকে যায়। তাহলে আমরা এটা পেলাম, এই বাক্যটা ঠিক বলেছে। বলছে চুম্বকের বাইরে চুম্বক বলরেখাগুলির অভিমুখ দক্ষিণ থেকে উত্তর দিকে হয়। যদি চুম্বকের বাইরের দিকে দেখো, বলছে চুম্বকের বাইরে এই অভিমুখটা বলছে দক্ষিণ দিক উত্তর নয়, সেটা হয় না, এটা চুম্বকের ভেতরে হয়। তাহলে এটাও ভুল বলছে। তাই জন্য 2 নম্বরে যে বাক্যটা রয়েছে সেটাই সঠিক। নেক্সট বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোন ধাতুটিকে মড কার্বনিল মেথডে নিষ্কাশন করা হয়। মনে রাখবে নিকেলকে মড কার্বনিল মেথডে নিষ্কাশন করা হয়। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে সমযোজী বন্ধন উপস্থিত থাকে না। আচ্ছা, তড়িৎযোজী বন্ধন, তার মানে বের করতে হবে কোনটিতে তড়িৎযোজী বন্ধন আছে। তড়িৎযোজী বন্ধন কাদের মধ্যে হয়? তড়িৎযোজী বন্ধন হয় মেটাল অ্যান্ড হচ্ছে নন মেটাল, এদের মধ্যে সাধারণত তড়িৎযোজী বন্ধন সম্পন্ন হয়। আর নন মেটাল আর নন মেটাল এদের মধ্যে যে বন্ধনটা গঠিত হয় সেটা সাধারণত সমযোজী বন্ধন হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়া, এখানে দেখো নাইট্রোজেন অধাতু, হাইড্রোজেন অধাতু, তাহলে এদের মধ্যে সমযোজী বন্ধন আছে। CH4 এখানে কার্বন এবং হাইড্রোজেন দুটোই অধাতু, তাই এদের মধ্যে যে বন্ধন সেটা সমযোজী বন্ধন। এবং জল, এখানে হাইড্রোজেন অক্সিজেন দুজনাই কি আমাদের অধাতু, তাই জন্য এখানেও দেখো সমযোজী বন্ধন সম্পন্ন হয়েছে। কিন্তু এখানে দেখো Mg এটা হচ্ছে ধাতু আর Cl হচ্ছে কি অধাতু, তাহলে ধাতু এবং অধাতু, তাহলে এদের মধ্যে যে বন্ধনটা আছে সেটা হচ্ছে কি তড়িৎযোজী বন্ধন, বায়নীয় বন্ধন। তাহলে এটা আমাদের সঠিক উত্তর হয়ে গেল। ক্লিয়ার? বলছে সর্বোচ্চ পরিমাণ চুম্বক বলরেখা পাওয়া যাবে একটি কয়েলকে কিভাবে চুম্বকের সামনে রাখা হলে। মনে করো একটা এরকম চুম্বক রয়েছে, এটা নর্থ পেরু, এটা হচ্ছে সাউথ পেরু। এখানে আমরা একটা কয়েলকে রেখেছি এরকম ভাবে। এই কয়েলটাকে কিভাবে রাখলে এইভাবে আমরা রাখতে পারি, আরেকটা ভাবে আমরা চুম্বকের সামনে কয়েলকে রাখতে পারি, সেটা এইভাবে মনে করো যে কয়েলটাকে আমরা এইভাবে ঘুরিয়ে রাখলাম। তাহলে এই দুটোর মধ্যে কোন ক্ষেত্রে কয়েলের ভিতর, এবার চুম্বক থেকে মনে করো এইভাবে বল রেখাগুলো বেরোচ্ছে, ঠিক আছে, এইভাবে বেরিয়ে আসছে, এখানেও তাই এইভাবে যাচ্ছে। তাহলে কোন ক্ষেত্রে কয়েলের ভিতর সবচাইতে বেশি পরিমাণে চুম্বক বল রেখা পাওয়া যাবে? তাহলে এটা কি, এটা মানে কি কয়েল, এটা চুম্বকটা এইভাবে রয়েছে, কয়েলটাকে এইভাবে রেখেছি, তার মানে কোনটা কত 90 ডিগ্রি। এখানে কি হচ্ছে চুম্বকটা এইভাবে রয়েছে, কয়েলটাকেও শুয়ে রাখা হচ্ছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ হয়ে গেছে কত 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে 90 ডিগ্রি করে যদি রাখা হয় তাহলে কি কয়েলের ভেতর দিয়ে সবচাইতে বেশি পরিমাণে কি বল রেখা পাবো, তাই জন্য এটা 90 ডিগ্রি হয়ে যাবে। বিষয়টা বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? নেক্সটে যাব।
নেক্সট আমরা চলে যাচ্ছি 12ই সেপ্টেম্বরের সেকেন্ড শিফটের কোশ্চেন। বলছে NaHCO3 অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট, এটি একটি অ্যান্টাসিড। এটি কি ধরনের? বলেছি এটা হচ্ছে কি খাবার সোডা দিয়েছে, আগেরটাই ছিল ওয়াশিং সোডা, ফার্স্ট শিফটে এসছে, সেকেন্ড শিফটে খাবার সোডা এসছে। আমি বলেছি ভালো করে এগুলো পড়তে হবে, ক্লাস করানো আছে, দেখে নেবে। তো সোডিয়াম বাইকার্বনেট এটা একটা অ্যান্টাসিড, আমরা পড়েছি ব্যবহারের ক্ষেত্রে। তাহলে এটির প্রকৃতি কি এবার জেনে রাখো। অ্যান্টাসিড মানে কি? অ্যাসিডের বিরুদ্ধে যে কাজ করে অ্যান্টাসিড। তাহলে অ্যাসিডের বিরুদ্ধে যে কাজ করতে পারে সে কি? ক্ষার। ক্ষার হচ্ছে অ্যাসিডকে প্রশমিত করতে পারে, তাই তার নাম অ্যান্টাসিড, অ্যাসিডের বিপরীতে কাজ করে। তাহলে এবার দেখো NaHCO3, NaHCO3 এটার যে পিএইচ মান এটা 8.5 টাইপ এরম লেভেলে হয়। তাহলে এটা কি? একটা মৃদু। কারণ আমরা জানি কি যারা তীব্র ক্ষার যেমন NaOH এরা হচ্ছে তীব্র ক্ষার, এদের পিএইচ ভ্যালু কি প্রায় 10 এর ওপরে থাকে, ঠিক? তাহলে এর ভ্যালুটা যখন 8.5 মানে 7 হয় নিউট্রাল, তার থেকে সামান্য বেশি, তার মানে কি এরা হয় মৃদু। তাহলে এরা হচ্ছে কি মৃদু ক্ষারক পদার্থ। বলছে নিম্নলিখিতগুলির মধ্যে খাদ্য শৃঙ্খল ক্রমটি সঠিক। গতকালকে আমি পড়িয়েছি, ভালো করে পড়ে যাও, কারণ সামনে যে শিফটগুলো আসছে তাতে কিন্তু এই খাদ্য শৃঙ্খল আর তার উপর ভিত্তি করে এবং বাস্তুতন্ত্রের উপর ভিত্তি করে কিন্তু কোশ্চেন আসতে চলেছে। দেখো এখানে দুটো খাদ্য শৃঙ্খল দিয়েছে, আরো 4টে দেওয়া ছিল, তার মধ্যে আমি দুটোকেই রেখেছি, বাদ বাকিগুলো ভুল ছিল, দরকার নেই। বলছে খাদ্য শৃঙ্খলের কোন ক্রমটি সঠিক। তা আমরা জানি কি খাদ্য শৃঙ্খলে কি হয়, প্রথমে থাকে উৎপাদক, তারপরে থাকে প্রাথমিক খাদক, তারপরে থাকে গৌণ খাদক, তারপরে থাকে প্রগৌণ খাদক বা টার্সিয়ারি কনজিউমার, ঠিক আছে? তাহলে এখানে দেখো যে খাদ্য শৃঙ্খল এটা দিয়েছে, এটা বলছে শুরু হচ্ছে কি থেকে? সাপ থেকে। সাপ কখনো হতে পারে উৎপাদক হতে পারে? নিশ্চয়ই হতে পারে না। তাহলে এটা আমাদের ভুল, এরকম ভাবে দেখতে হবে চেক করে। আমরা দেখো এখানে দিয়েছে প্রথমে দিয়েছে ঘাস, এটা একদম ঠিক কথা বলেছে। তারপরে দেখো দিয়েছে ফড়িং, তাই ফড়িং একটা তৃণভোজী, তাই ঘাসের থেকে ফড়িং ঠিক আছে, এটা প্রাথমিক খাদক। তারপরে দিয়েছে ব্যাং, এটা হচ্ছে প্রগৌণ খাদক। তারপরে দেখো সাপ, তারপরে দেখো ঈগল। আমি যেটা করিয়েছি যে ক্লাসটা, সেখানে দুটো খাদ্য শৃঙ্খলই লিখেছি, একটা জলভূমির খাদ্য শৃঙ্খল, একটা স্থলভূমির খাদ্য শৃঙ্খল। ওই দুটোই পড়ে যাবে, ওই দুটোই মুখস্থ করো, ওই দুটোতেই প্রশ্ন আসলে পারে। ক্লিয়ার? বলছে জারণ বিক্রিয়া কি বলে ওখানে অপশন দেওয়া ছিল, তো জেনে রাখো জারণ বিক্রিয়া মানে হচ্ছে অক্সিজেন গ্রহণ করবে, সেটাকে জারণ বলবো, অথবা হাইড্রোজেন বর্জন করবে, সেটাকেও আমরা জারণ বিক্রিয়া বলবো। ক্লিয়ার? ফ্যাটের ইমালসিফিকেশন সংঘটিত হয়, অর্থাৎ বড় বড় ফ্যাট অণু ভেঙে ছোট ছোট অণুতে পরিণত হয়, এই যে ঘটনা এটাকে বলা হয় ইমালসিফিকেশন। দ্য ইমালসিফিকেশন অফ ফ্যাট এটা সংঘটিত হয় আমাদের লিভার বা যকৃতে। একা অ্যালুমিনিয়াম, মেন্ডেলিভ যার ভবিষ্যৎবাণী করেছিল সেই একটা মৌল যেটার নাম একা অ্যালুমিনিয়াম, এটি কোন ধরনের অক্সাইড গঠন করবে? তাহলে একা অ্যালুমিনিয়াম, সেখানে পরবর্তীকালে যে মৌলটা আবিষ্কৃত হয়েছিল তার নাম ছিল গ্যালিয়াম, অর্থাৎ Ga। এবার সে কিরকম অক্সাইড গঠন করবে? দেখো নিশ্চয়ই তিনি অ্যালুমিনিয়ামের সঙ্গে তার মিল পেয়েছিল বলে ধর্মের, তাই জন্য তার নাম দিয়েছিল একা অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়াম কত নম্বর শ্রেণীতে অবস্থান করে? 13 নম্বর শ্রেণীতে অ্যালুমিনিয়াম অবস্থান করে, 13 নম্বর শ্রেণীতে। তো এই গ্যালিয়ামও 13 নম্বর শ্রেণীতে অবস্থান করবে। এবার অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি কত হয়? 3 হয়। তো গ্যালিয়ামের ভ্যালেন্সি কত হবে? সেটাও 3 হবে, কারণ এদের মধ্যে মিল আছে বলেই তো তিনি নাম দিয়েছিল একা অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়ামের যে অক্সাইড হয় সেটা কিরকম হয়? Al2O3। তাহলে গ্যালিয়ামের যে অক্সাইড হবে সেটা কি হবে? Ga2O3। তাহলে আমাদের সঠিক উত্তর হবে Ga2O3। ওখানে বিভিন্ন রকম ফরম্যাটে লেখা ছিল, তার মধ্যে Ga2O3 এটা সঠিক উত্তর হয়ে যাবে। একটি প্রিজমের মধ্যে দিয়ে যাওয়া সাদা বর্ণের আলো কটি বর্ণে বিভক্ত হয়? একদম সোজা কোশ্চেন। তো একটা প্রিজমের ভেতর দিয়ে গেলে পরে একটা সাদা বর্ণের আলো 7টি বর্ণের আলোয় ভেঙে যায়। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দর্পণের সঠিক ফর্মুলা? তাহলে দর্পণের সঠিক ফর্মুলা কি হবে? 1/f ইজ ইকাল টু কি হয়? 1/u প্লাস 1/v। দর্পণের ক্ষেত্রে এটা প্লাস হয়, আর যদি আমরা লেন্সে যাই তখন ওটা মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? বলছে যদি কাচের ভিতর আলোর গতিবেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড এবং জলের ভিতর আলোর গতিবেগ যদি 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়,
তবে জল সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি জানি প্রতিসারাঙ্ক, ঠিক আছে, কি বের করতে বলেছে? বলেছে জল সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক বের করতে বলেছে। তার মানে যেটার ফর্মুলাটা হয় কি, এটা হয় ফর্মুলা। এই ফর্মুলাটা আশা করছি সকলে জানো। একই সঙ্গে আমরা আরেকটা বিষয় জানি যে মিউ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল হয় গতিবেগ, আলোর গতিবেগের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয় কোনো মিডিয়ামে আলোর গতিবেগের সঙ্গে। ক্লিয়ার? তাহলে আমরা কি জানি, এটা পাই যে মিউ জি যদি হয় তাহলে সেটা কিসের সঙ্গে হবে? সেটা হবে 1/vgর সঙ্গে সমান্তর, এটা হবে প্রপোর্শনাল হবে। আর এটা কি হবে? 1/vwর সঙ্গে। ক্লিয়ার হলো? আমরা কেন এটা করলাম তার কারণ হচ্ছে আমাদেরকে বলে দিয়েছে যে গতিবেগটা বলে দিয়েছে, আমাদের তো প্রতিসারাঙ্ক বলে দিইনি। তাহলে গতিবেগ থেকে প্রতিসারাঙ্ক বের করতে গেলে পারে আমাদের এই রিলেশনটা জানতে হবে। এবার আমরা যখন বের করব তখন কি হয়ে যাবে, দেখো এখানে কি আছে, মিউজি গ্লাসের প্রতিসারাঙ্ক, তাই গ্লাসের প্রতিসারাঙ্ক কি হয়? 1/vgর সঙ্গে প্রপোর্শনাল হয়। তাহলে আমরা কি লিখতে পারি? ভিজি নিচে চলে আসবে। একই রকম ভাবে ওমেগা মিউ ডাব্লিউ, এটা কি হচ্ছে ওয়াটারের প্রতিসারাঙ্ক, সেটা কি 1/ভেলোসিটি অফ ওয়াটারের মধ্যে যেটা হয় আলোর ভেলোসিটি তার সঙ্গে সম্পর্কিত। তাহলে কি হয়, নিচে যদি 1/vw আছে সেটা কি লিখতে পারি? উপরে লিখতে পারি। ঠিক, দেখো বিষয়টা ঠিকঠাক লিখতে পারলে কিনা। এভাবে আমরা লিখতে পারি নিশ্চয়ই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। এবার আমরা এখানে মানটা বসিয়ে দেবো। তাহলে ওয়াটারে হচ্ছে 2.25 ইন্টু 10⁸, আর গ্লাসের মধ্যে হচ্ছে এটা। তাহলে এখান থেকে 10⁸ কেটে গেল। তাহলে 2 দিয়ে এটাকে যদি ভাগ করা হয় তাহলে 1.1 সামথিং এরকম কিছু একটা আসবে কাঁচ সাপেক্ষে জল সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক। ক্লিয়ার হয়েছে বিষয়টা কিভাবে করতে হবে অঙ্কটা? চলে যাচ্ছি পরে। বলছে রেচনতন্ত্র সম্পর্কে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক নয় বলে 4টে অপশন দিয়েছে। দেখো বলছে রেচনতন্ত্র গঠিত হয় বৃক্ক মূত্রনালী এবং মূত্রথলি। ঠিক কথা বলছে, রেচনতন্ত্র এগুলো নিয়ে গঠিত হয়। কিডনি 180 লিটার রক্ত পরিশোধ করে প্রতিদিন, এটাও ঠিক কথা বলছে। কিন্তু বলছে নিউরন হচ্ছে বৃক্ষের কার্যকরী একক, এটা তো ঠিক নয়, কারণ নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের কার্যকরী একক, আর বৃক্ষের কার্যকরী একক যে সে হচ্ছে নেফ্রন, তাই জন্য এটা ভুল। বলছে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুসারে যখন চুম্বক ক্ষেত্রের অভিমুখ পরিবর্তিত হবে তখন বলের অভিমুখের কি পরিবর্তন হবে? ভালো কোশ্চেন। তাহলে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুসারে চুম্বক ক্ষেত্র কি কোনটা আমাদের, যেটা চুম্বক ক্ষেত্র যে অভিমুখে কাজ করছে, ঠিক আছে, সেটা যদি পরিবর্তিত হয় তাহলে আমাদের বলের অভিমুখে কি হবে? চুম্বক যদি এইদিকে চুম্বক ক্ষেত্র কাজ করে তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই কি যে আমাদের বলটা মনে করো এদিকে কাজ করছে 90° অ্যাঙ্গেল করে। এবার যদি চুম্বক ক্ষেত্রটা এদিকে চলে যায়, ঠিক আছে, চুম্বক ক্ষেত্র চেঞ্জ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? বলের অভিমুখটাও চেঞ্জ হয়ে যাবে, তাই জন্য এখানে পরিবর্তিত হবে, এটা সঠিক হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি ভাইরাস ঘটিত এসটিডি? তাহলে ভাইরাস ঘটিত এসটিডি মানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, ঠিক আছে। তো সেটার মধ্যে ভাইরাস ঘটিত কোনটা বলে ওখানে অনেকগুলো অপশন দেওয়া ছিল, তার মধ্যে এইডস হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ। বলছে Ba2+ প্লাস SO4 2- এর সংযুক্তির ফলে যে যৌগটা উৎপন্ন হয় সেটা কিসে দ্রবীভূত হবে না? তো Ba2+ এবং তার সঙ্গে SO4 2- এর বিক্রিয়া হলে পারে যে যৌগটা উৎপন্ন হয় সেটা হচ্ছে BaSO4। এ বলছে কিসে দ্রবীভূত হবে না, এটা উত্তর হচ্ছে জলে দ্রবীভূত হবে না। ওখানে ছিল অ্যালকোহল ছিল, ঠিক আছে, তারপরে ওখানে মনে করো পেট্রোল ছিল, এরকম অন্যান্য জিনিসগুলো দেওয়া ছিল, কিন্তু জল হচ্ছে একটা পোলার সলভেন্ট, জলের মধ্যে এ দ্রবীভূত হবে না, নন পোলারে দ্রবীভূত হয়ে যাবে। কেন এই ঘটনাটা ঘটছে? তার কারণ জল যেহেতু পোলার সলভেন্ট, জলের মধ্যে দ্রবীভূত হতে গেলে পারে এদেরকেও পোলার হয়ে অবস্থায় থাকতে হবে, কিন্তু এখানে এই যৌগটার মধ্যে Ba এবং SO4 দুজনার আকার খুব বড় বড় হয়, খুব বড় বড় আকারের হয়, তাই এদের যে বন্ধন দুটো যেহেতু সমান আকারের হয় তাই দুজনের মধ্যে বন্ধনটা খুব ভালো হয়, ঠিক আছে।
এর ফলে কি হয়, এরা অনেকটা এদের বন্ধনটা সমযোজী টাইপের হয়ে যায়। আমরা জানি সমযোজী যৌগগুলো কি হয়, নন পোলার সলভেন্ট, অ্যালকোহল এতে দ্রবীভূত হয়। যেহেতু এদের গঠনটা খুব ভালো হয় এবং অনেকটা সমযোজী টাইপের হয়ে যায়, যেহেতু দুজনের সাইজ অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয়ের সাইজটাই সমান সমান হয়ে যায়, তার ফলে এদের মধ্যে বন্ধন খুব ভালো গঠিত হয়, অনেকটা সমযোজী বন্ধনের মতন হয়ে যায়। সেই কারণে এরা নন পোলার হয়ে যায়, তার ফলে এরা জলে দ্রবীভূত হতে চায় না। তাই জন্য এক্ষেত্রে উত্তর হয়ে যাবে জলে দ্রবীভূত হবে না। তিনটি শ্রেণী সমবায়ে যুক্ত তিনটি রোধের অনুপাত দিয়ে দিয়েছে এখানে, এবং তাদের ভোল্টেজের অনুপাত কত হবে সেটা বের করতে বলেছে। এবার শ্রেণী সমবায়ে যুক্ত করলে কি হয়, তাদের আয়ের ভ্যালুটা ঠিক থাকে। আমরা জানি কি ভি ইজিক্যাল টু আই আর হয়, এই রিলেশনটা আমরা জানি। আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, আয়ের মান অপরিবর্তিত থাকে। ঠিক আছে, এবার আমরা V1 is to V2 is to V3 এটার মান বের করছি। তাহলে V1 ইজিক্যাল টু আমরা লিখতে পারি যে R1 ইন্টু আই, V2 ইজিক্যাল টু লিখতে পারি I2 ইন্টু আই, সরি R2 ইন্টু আই, এবং V3 ইজিক্যাল টু লিখতে পারি R3 ইন্টু আই। এবার প্রত্যেকটা ক্ষেত্রে আই কেন নিয়েছি, তার কারণ আই ইজিক্যাল টু ধ্রুবক, তাই তো আয়ের মান পরিবর্তিত হয় না, তাই ধ্রুবক। এবং এখানে আমরা ইকুয়েশন থেকে এই মানটা লিখেছি, আয়ের মানগুলোকে কি সব জায়গা থেকে কেটে দিতে পারি, কাটছি না। এবার আমরা লিখি কি R1 এর মান কি 2, আই গুলো কি হচ্ছে তিনটে জায়গা থেকে কমন চলে গেলে বাদ হয়ে যায়, রেশিও বের করতে গেলে পারে। এবার R1 এর মান কি আছে 2, R2 এর মান কত আছে 3, আর R3 এর মান কত আছে 4। তাহলে আমরা V1 is to V2 is to V3 তার রেশিও কি পেলাম 2:3:4। ক্লিয়ার হলো কিভাবে বের করতে হবে। নেক্সট, নাইট্রোজেনের কোন কক্ষে অবস্থিত ইলেকট্রনগুলি ব্যবহার করে সমযোজী বন্ধন গঠন করে। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত 7, 7টার মধ্যে কে কক্ষে কটা থাকে, এল কক্ষে কটা থাকে, কে কক্ষে 2টো থাকে, এল কক্ষে কটা থাকে 5টা থাকে। তাহলে এবার যখন কোনো যৌগ বন্ধন গঠন করতে যায় তারা কার মাধ্যমে, ভ্যালেন্স সেলের ইলেকট্রনের মাধ্যমে। ভ্যালেন্স সেল কোনটাকে বলা হয়, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনকে বলা হয়। তাহলে সর্ববহিস্থের কক্ষের ইলেকট্রন কোথায় রয়েছে, এল কক্ষপথে রয়েছে, তাই জন্য এক্ষেত্রে এল কক্ষের ইলেকট্রন ব্যবহার করে সমযোজী বন্ধন গঠন করে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রধান অক্ষের উপর অবস্থিত নয়। ঠিক আছে, তাহলে একটা যদি দর্পণ আঁকা হয়, আমি দর্পণই নিলাম, দর্পণ নিলাম। দেখো প্রধান অক্ষ, এই দাগটাকে প্রধান অক্ষ বলা হয়। রেডিয়াস অফ কার্ভেচার প্রধান অক্ষের উপর অবস্থিত। ফোকাস এই প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষের উপর অবস্থিত। পোল বা মেরু সেটাও প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর অবস্থিত। এই তিনটে দেওয়া ছিল, আর তার সঙ্গে দেওয়া ছিল আপাতন বিন্দু। এবার আপাতন বিন্দু যদি আলোকরশ্মি এইভাবে এসে পড়ে তাহলে আপাতন বিন্দু এটা, যদি এইভাবে এসে পড়ে সেটা এটা আপাতন বিন্দু, বা আলোকরশ্মি এইভাবে এসে পড়ুক এটাও আপাতন বিন্দু। যখন কেবলমাত্র আপাতন বিন্দু পোল হবে তখনই সেটা দর্পণের সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর হবে, তাছাড়া আর অন্য কোনো ক্ষেত্রে সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর হবে না। তাহলে আপাতন বিন্দুই হচ্ছে যেটা প্রধান অক্ষের উপর অবস্থিত নয়। বলছে সরেক পেশি এবং অরেক পেশির মধ্যে পার্থক্য। কিছুদিন আগে অ্যানিম্যাল টিস্যু পড়িয়েছি, সেখান থেকেই কোশ্চেনটা এসেছে। সেখানে ছবি দিয়ে খুব সুন্দর করে বোঝানো ছিল। পরীক্ষায় এক্সাক্ট কি অপশন দেওয়া ছিল জানি না, তবে আমি বলে দিচ্ছি। সরেক পেশি যারা তারা হয় ঐচ্ছিক পেশি, অরেক পেশি যারা হয় তারা হয় অনৈচ্ছিক পেশি। সরেক পেশি হয় নলাকার বহু নিউক্লিয়াস যুক্ত, অরেক পেশি হয় কি মাকু আকৃতি এবং একটাই মাত্র নিউক্লিয়াস যুক্ত। সরেক পেশি কোথায় থাকে, যেহেতু ঐচ্ছিক পেশি তাই হাত পা এই সব জায়গার যে পেশি সেগুলো সরেক পেশি। অরেক পেশি কোথায় থাকবে, আমাদের কিডনিতে থাকবে, আমাদের যে এ রয়েছে মূত্রথলি রয়েছে সেখানে থাকবে, চোখের যে পাতা যে পড়ছে সেইখানে থাকবে বা চোখের কর্নিকার মধ্যে থাকবে। ঠিক আছে, আমাদের যে খাদ্যনালী রয়েছে সেখানে থাকবে, এই সমস্ত জায়গায় এই অরেক পেশিগুলো অবস্থান করবে। নেক্সট নেক্সট বলছে দেখো আবার একটা অঙ্ক চলে এসছে। বলছে এটা খুব সুন্দর অঙ্ক, এই অঙ্কটা হাত লাগাতে লাগবে না, শুধু কনসেপ্ট ক্লিয়ার থাকলে অঙ্কটা তোমরা করে ফেলতে পারবে। বলছে একটি 2.5 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের উত্তল দর্পণের সামনে একটি 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট বস্তুকে অসীম দূরত্বে রাখা হলো, বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে। তো উত্তল দর্পণের ক্ষেত্রে যদি তোমরা ভালো করে পড়ে থাকো তাহলে জানো যে উত্তল দর্পণের ক্ষেত্রে মাত্র দুটো কেস ঘটে। একটা হচ্ছে বস্তুকে যদি অসীম দূরত্বে রাখা হয় তাহলে সেক্ষেত্রে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় ফোকাস বিন্দুতে।
এবং সেই উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস বিন্দু কোথায় হয়? দর্পণের পেছনে অবস্থিত হয়, ঠিক। আর আরেকটা কেস ঘটে, অসীম ছাড়া এই মেরু আর অসীমের মাঝখানে যে কোনো পয়েন্টে যদি রাখা হয়, সেক্ষেত্রে প্রতিবিম্বটা গঠিত হয় ফোকাস আর পোলের মাঝখানে। এই হচ্ছে দুটো কেস ঘটে উত্তল দর্পণের ক্ষেত্রে। তো আমাদের এখানে দেখো বলে দিয়েছে যে বস্তুটাকে অসীম দূরত্বে রেখেছি, তাহলে অসীমের কেসটা আমাদের ক্ষেত্রে ফাইনাল হয়ে গেল। তাহলে অসীম দূরত্বে আমরা যদি বস্তুকে রাখি, তাহলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? ফোকাস বিন্দুতে গঠিত হবে, এবং সেই ফোকাস বিন্দু কোথায় হয়? দর্পণের পেছনে। তাহলে আমাদের অপশানে ছিল যে দর্পণের পেছনে 2.5 সেন্টিমিটার দূরত্বে। অঙ্ক করার দরকার আছে? কনসেপ্ট দিয়ে উত্তর হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? এবার আমরা থার্ড শিফটে চলে এলাম। থার্ড শিফটে দেখো কি এসছে, যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্কের বিক্রিয়া হয়, তবে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উৎপন্ন হবে? তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে HCl, তার সঙ্গে যদি জিঙ্কের বিক্রিয়া হয়, তাহলে যেটা উৎপন্ন হবে ZnCl2, আর তার সঙ্গে H2 উৎপন্ন হবে, এখানে একটা 2 হবে। এবার তোমাদেরকে যদি বলি এই যে বিক্রিয়াটা, এটা কি ধরনের বিক্রিয়া? তাহলে বলবে যে এটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়াটা কেন সম্ভব হলো? কারণ ধাতু সক্রিয়তা শ্রেণীতে যদি দেখি, তাহলে জিঙ্কের অবস্থান হাইড্রোজেনের থেকে ওপরে, সেই কারণে জিঙ্ক কি করবে? হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারবে, তার ফলে এই বিক্রিয়াটা সংগঠিত হবে। এবার এই জায়গায় আরো একটা কোশ্চেন তোমাদেরকে যদি আমি করি, যে এখানে যদি বলতো 2HCl এর সঙ্গে Cu এর যদি বিক্রিয়া হয়, তাহলে কি প্রোডাক্ট উৎপন্ন হবে? তোমরা আমাকে কমেন্টে জানাবে, অবশ্যই করে সকলে কমেন্ট করবে, দেখি কজন তোমরা বলতে পারো এটার সঠিক উত্তর। যে HCl এর একটা অ্যাসিড রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে, আমরা যদি কপার কুচি ফেলে দিই বা কপার যুক্ত করি, তাহলে কি উৎপন্ন হবে? সেটা আমাকে অবশ্যই দেখি তোমরা জানাও। নেক্সট বলছে পর্যায় সারণীর দ্বিতীয় শ্রেণীর মৌলগুলোর যোজ্যতা কত? অর্থাৎ গ্রুপ 2 তে যে মৌলগুলো রয়েছে তাদের যোজ্যতা কি হয়? আমরা জানি যোজ্যতা হয় কি, তাদের গ্রুপের যে নাম্বার তার সঙ্গে সমান হয়। অর্থাৎ পর্যায় সারণীর দ্বিতীয় শ্রেণীর যে মৌলগুলো রয়েছে তাদের যোজ্যতা কত হবে? 2 হবে। নিম্নলিখিতগুলির মধ্যে কোন ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় না? বলেছি এগুলো খুব ভালো করে পড়ে যাও। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় না, ওখানে অনেকগুলো ছিল অপশন, তার মধ্যে মিষ্টি তৈরিতে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় না, এটা সঠিক উত্তর হবে। বলছে তরুণ অস্থি নিম্নলিখিতগুলির মধ্যে কোথায় পাওয়া যাবে? তাহলে তরুণ অস্থি কোথায় পাওয়া যায়? নাকের ডগায়, কানের, এবং আমাদের যে ভোকাল কর্ড রয়েছে, এই তিনটে জায়গায় আমরা তরুণ অস্থি দেখতে পাই। তাই এই তিনটে অপশনে রয়েছে, এই তিনটে সঠিক উত্তর হবে। বৃক্কের মধ্যে কোনো তরুণ অস্থি থাকে না, তাই বৃক্ক এখানে সঠিক উত্তর হয়ে যাবে। সরি, এখানে কোশ্চেনটা ছিল পাওয়া যাবে না, পাওয়া যাবে না, ঠিক আছে, পাওয়া যাবে না হবে। তাহলে পাওয়া যাবে না সেটা কোথায়? বৃক্কে পাওয়া যাবে না, বাদ বাকি এগুলোর মধ্যে পাওয়া যাবে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের ফর্মুলা, তাহলে এটা সবাই জানো যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজিক্যাল টু এটা হয়, যোগ হয়ে যায় রেজিস্ট্যান্স গুলোর, তাই তো? এটা হয়ে যাবে সঠিক উত্তর। বলছে লেড নাইট্রেট যখন পটাশিয়াম আয়োডাইডের সঙ্গে বিক্রিয়া করে, তখন কি ঘটবে? অর্থাৎ কি ধরনের বিক্রিয়া ঘটবে সেটা জানতে চেয়েছে। তো আমি লেড নাইট্রেট তার সঙ্গে পটাশিয়াম আয়োডাইডের যদি বিক্রিয়া করানো হয়, তাহলে লেড আয়োডাইড উৎপন্ন হবে। হ্যাঁ, এইটা তো, এটা একটা কি ধরনের বিক্রিয়া? দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এখানে জানতে চেয়েছে যে এদের যদি বিক্রিয়া ঘটে তাহলে কি ধরনের বিক্রিয়া ঘটবে, সেটা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা একটা প্রেসিপিটেট রিঅ্যাকশন, কারণ এখানে লেড আয়োডাইডের প্রেসিপিটেট পড়বে। এবং এর সঙ্গে আরো একটা জিনিস মনে রাখো, এখানে ব্যালেন্স করিনি, দরকার নেই, বোঝানোর জন্য যথেষ্ট। এই যে যৌগটা উৎপন্ন হয়েছে এর কালার হচ্ছে ইয়েলো কালারের একটা পদার্থ, এই তিনটে জিনিস অবশ্যই মনে রাখবে। নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোন মৌলটির আগে অ্যালুমিনিয়াম অবস্থান করে? তাহলে এখানে যদি দেখো, হিলিয়াম এর হচ্ছে কত? পরমাণু ক্রমাঙ্ক 2, Mg কত? 12, সোডিয়াম কত? 11, সিলিকন কত? 14। তাহলে আমাদের অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত হয়? 13। তাহলে 13 বলেছে অ্যালুমিনিয়ামে অবস্থান করবে কোন মৌলটির আগে? তাহলে নিশ্চয়ই 14 এর আগে 13 আছে, তাহলে সিলিকনের আগে কে? অ্যালুমিনিয়াম অবস্থান করবে। বোঝা গেল? বলছে 10 ওহম এবং 20 ওহম দুটি রোধ শ্রেণী সমবায়ে 6 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো,
প্রত্যেকটি রোধের প্রান্তে বিভব পার্থক্য কত হবে? তাহলে আগে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে নিই, সেটা হচ্ছে কত 30 ওহম। এবার তড়িৎ প্রবাহ কত হচ্ছে সেটা আমরা বের করে নিই, ভোল্টেজ হচ্ছে 6 আর রোধ হচ্ছে কত 30, তাহলে এইটা হচ্ছে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ 1/5। ঠিক আছে, এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে, কারণ শ্রেণী সমবায় যুক্ত থাকলে প্রত্যেকের মধ্যে দিয়ে সমান পরিমাণ তড়িৎ প্রবাহ যায়। এবার যেটা 10 ওহমের রোধ, ঠিক আছে, V1 নাম দিলাম, তার বিভব পার্থক্য কি হবে তার দুই প্রান্তের? সেটা হচ্ছে I ইন্টু আর হবে, তাহলে 10 ইন্টু 1/5 হবে, কাটাকাটি করলে কত হচ্ছে 2 ভোল্ট। আর V2 নাম দিলাম আমরা 20 ওহমের যেটা রয়েছে সেই রেজিস্ট্যান্স এটা, তাহলে এখানে কত আসবে 4 ভোল্ট আসবে। তাহলে V1 এর মধ্যে দিয়ে যাবে কত 2 আর V2 এর মধ্যে দিয়ে যাবে কত 4 ভোল্ট। বোঝা গেল কিভাবে বের করলাম? বলছে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি উত্তল দর্পণের সামনে 30 সেন্টিমিটার দূরে একটি বস্তুকে রাখা হলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? তাহলে দর্পণের ফর্মুলা জানি 1/f ইজিক্যাল টু 1/u প্লাস 1/v। আমরা জানি কি লেন্সটা বলেছে উত্তল, তাহলে এক্ষেত্রে পজিটিভ হবে ফোকাস দৈর্ঘ্য, ইউ এর মান সর্বদা হয়ে যায় নেগেটিভ। এবার আমরা মান বসিয়ে দেবো, ঠিক আছে, মান বসাই, 1/f এর জায়গায় বসলো 10, এখানে আসবে -30 প্লাস 1/v। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1/v ইজিক্যাল টু যে 1/10 প্লাস 1/30, 30 এখানে আসছে হচ্ছে 3 প্লাস 1, তাহলে আসছে আমাদের 4/30। তাহলে 4/30 যদি আসে তো v ইজিক্যাল টু আসছে 30/4, তাহলে 30/4 এর মান যা আসবে 7 পয়েন্ট সামথিং আসবে, 7 পয়েন্ট সামথিং কিছু আসবে, করো 2 আসবে, তাহলে 7.5 এর মতন মান আসবে। ক্লিয়ার কিভাবে করলাম? নেক্সট, যখন একটি আলোকরশ্মি একটি মাধ্যম থেকে অন্য একটি মাধ্যমে যায় তখন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক হয়? তাহলে একটা মাধ্যম রয়েছে আলোকরশ্মি, এখানে বলে 4টে অপশন দেওয়া ছিল, অপশনগুলো জানি না, তা আমি বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। দেখো, এটা যদি ডেন্সার মিডিয়াম হয়, সরি, এটা যদি রেয়ারার মিডিয়াম হয়, এটা যদি ডেন্সার মিডিয়াম হয়, আলোকরশ্মি যখন রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে প্রবেশ করবে তখন কি অবিলম্বের দিকে বেঁকে যায়। ডেন্সার মিডিয়াম থেকে আলোকরশ্মি যখন রেয়ারার মিডিয়ামে যাবে তখন অবিলম্ব থেকে কি দূরের দিকে সরে যায়, ঘটনা ঘটে এগুলো। ঠিক আছে, এবারে এখানে আপাতন কোণ কি হয়, যখন রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যায় তখন আপাতন কোণের মান কি হয়, বড় হয়। আবার যখন ডেন্সার থেকে রেয়ারার মিডিয়ামে যায় তখন আপাতন কোণের মান কি হয়, প্রতিসরণ কোণের থেকে ছোট হয়। এইগুলো হচ্ছে সঠিক, এগুলো বাদ দিয়ে যেগুলো থাকবে সেটাই ভুল। বোঝা গেল? আর এই কোশ্চেনটা ছিল উদ্ভিদ তার দেহে বর্জ্য পদার্থ কোথায় সঞ্চয় করে, এই কোশ্চেনটাও অনেকবার রিপিট হলো। তো উদ্ভিদ দেহে বর্জ্য পদার্থ সঞ্চয় হয় কোথায়, সেটা হচ্ছে কোষ গহ্বরের মধ্যে। তো আজকের এই ক্লাসে আমি যে কটা কোশ্চেন পেয়েছিলাম সে কটা কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম। তোমরা যদি এক্সাম অ্যানালিসিসের ক্লাস চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লেখো যে আমরা এক্সাম অ্যানালিসিসের ক্লাস চাই, তাহলে আগামী দিনে এক্সাম অ্যানালিসিসের ক্লাস করাবো। না হলে এনসিইআরটি এক্সাম্পলারের যে টপিকগুলো এখনো বাকি রয়েছে সেগুলো সলভ করে দেবো। তো এনসিইআরটি এক্সাম্পলারের যে টপিকগুলোর উপর তোমরা ক্লাস চাইছো সেই ক্লাসগুলো অবশ্যই আমাকে কমেন্ট করো, তাহলে আমি সেগুলোর ক্লাস তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো আজকে ক্লাস এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ এখানে ফ্রি অফ কস্ট তোমরা জেনারেল সায়েন্সের ক্লাস করতে পারবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড বাই।